ইসরায়েলের আবারও হামলার হুমকি ইরানের, বাড়াচ্ছে মিসাইল উৎপাদন, ঘুম হারাম আমেরিকার। আমেরিকা আর ন্যাটোকে চীনের কড়া হুঁশিয়ারি, নাক গলাবেন না তিব্বত ও এশিয়াতে। 4000 বছর আগের পিরামিডে হেলিকপ্টার, সাবমেরিনের ছবি কিভাবে সম্ভব, রহস্য কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গেল এপ্রিলের মতো আবারও ইসরায়েলে হামলার হুমকি দিল ইরান। জানালো আগের বারের মতো ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। ইরান ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বাড়াচ্ছে, মার্কিন গবেষকদের এমন দাবির পরই এলো এই হুমকি। আর এরপরই প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি ইসরায়েলের উপর হামলা চালাবে, নাকি তার সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ আর হুথিকে অস্ত্র সহায়তা দিবে? বিশ্লেষকরা বলছেন, দিন দিন হুথি আর হিজবুল্লাহর সামরিক শক্তি বাড়ার পাশাপাশি ইরানের মিসাইল উৎপাদন বাড়ানোর খবরে ব্যাপক চিন্তা আর উদ্বেগের মধ্যে পড়েছে ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। গেল এপ্রিলের মতো আবারও ইসরায়েলে শত শত মিসাইল, ড্রোন আর রকেট হামলার হুমকি দিল ইরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা সাফ জানিয়ে দেন, ইসরায়েলে আঘাত হানার পূর্ণ সক্ষমতা রয়েছে তেহরানের। ইরান নতুন করে ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন বাড়িয়েছে। আমেরিকান গবেষকরা এমন দাবি করার পরই হামলার হুমকি দিল তেহরান। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন গবেষকরা জানিয়েছে, মোদারেসের সামরিক ঘাঁটি এবং তেহরানের কাছে খোঁজির মিসাইল উৎপাদন কেন্দ্রে 30টিরও বেশি নতুন ভবন বানানো হয়েছে। আর এসব ভবনে মিসাইল ছাড়াও ড্রোন ও রকেট উৎপাদন করা হচ্ছে দ্বিগুণ হারে। এই খবর প্রকাশের পরে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা আবারও ইসরায়েলে হামলার হুমকি দেন। এর আগে গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে গেল 14 এপ্রিল শত শত ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছিল যে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। ইরানের এই হুমকির পর আবারও তেমন পরিস্থিতি তৈরি হয় কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের তৈরি এসব অস্ত্র রাশিয়া ছাড়াও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহকে দেয়া হবে। এরই মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহ আরও সামরিক শক্তি নিয়ে ইসরায়েলে আঘাত এনে যাচ্ছে। ইরানের মিসাইল ও ড্রোন উৎপাদন বৃদ্ধির খবর উদ্বেগে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার বন্ধু ইসরায়েলকে। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ বন্ধের জন্য এখন ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তার উপর ইরানের নয়া হুমকিতে যে নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে গেছে তা বলাই যায়। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউক্রেনে আরো জোরালো হয়েছে রুশ হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতাল সহ অন্যান্য শহরে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 41 জন, আহতদের শতাধিক। স্থানীয় সময় সোমবার সবচেয়ে বড় হামলাটি হয় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে। রুশ মিসাইল হামলায় হাসপাতালটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুন ধরে যায় অপর একটি অংশে। হামলার পরপরই চিকিৎসাধীন শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। শিশু হাসপাতাল এমন বর্বর রুশ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সহ পশ্চিমা নেতারা। এই ভয়াবহ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরো অংশ কিয়েভের হাসপাতালে আঘাত এনেছে। এদিকে ইউক্রেনে যখন হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় রক্তাক্ত হামলা চালাচ্ছে রাশিয়া, তখন মস্কো সফরে গিয়ে বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে রাশিয়া গেছেন তিনি। ইউক্রেনে আগ্রাসন চলাকালে মোদীর এই সফরে ক্ষোভ জানিয়েছে ওয়াশিংটন ও কিয়েভ। মঙ্গলবার মস্কোতে ভারতীয় কমিউনিটির এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব তার প্রতিফলন দেখছে। ভারতের 140 কোটি মানুষ দেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। বলেন, ভারতের জনগণ স্বপ্ন দেখে এবং কিভাবে তার বাস্তবায়ন করতে হয় তাও জানে। 2 দিনের রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার সহ শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠার জন্য আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে সোমবার রাশিয়া পৌঁছালে নরেন্দ্র মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নৈশ ভোজ করেন মোদী। একান্তে কিছুক্ষণ আলোচনাও হয় দুইজনের। এই সফরের সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক স্ট্যাটাসে বলেছেন, একজন কুখ্যাত খুনির সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ
বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর কোলাকুলির ঘটনা চরম দুঃখজনক। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় একে অনেক বড় আঘাত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। মোদির এই সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার উদ্বেগ জানিয়েছেন। রাশিয়ার সাথে কোনো সমঝোতা বা চুক্তির ক্ষেত্রে ইউক্রেনের রুশ আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান মিলার। তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয়ে উল্লেখ করে এতে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে বেইজিং। সেই সঙ্গে তিব্বতের বিচ্ছিন্নতাবাদীদের কোনো ধরনের সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। তিব্বতীদের ধর্মগুরু দালাই লামাকে ছদ্মবেশে থাকা চীন বিরোধী একজন বিচ্ছিন্নতাবাদী বলে উল্লেখ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। চীনের দখলে থাকলেও বরাবরই নিজেদের স্বতন্ত্র অঞ্চল হিসেবে বিবেচনা করে আসছে তিব্বত। ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা ধর্মগুরু দালাই লামার নেতৃত্বে চলছে তাদের স্বাধিকারের লড়াই। অন্যদিকে চীনের বিরুদ্ধে তিব্বতের স্বতন্ত্র রাজনৈতিক, জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত ও ধর্মীয় পরিচয় নির্মূল চেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে ঘোরতর আপত্তি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর। সম্প্রতি মার্কিন কংগ্রেসে তিব্বত চীন বিতর্ক নিষ্পত্তি বিষয়ে রিজলভ তিব্বত অ্যাক্ট নামের একটি বিল পাশ হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে চীন। সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে। তিব্বতকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করলেও যুক্তরাষ্ট্রের নতুন বিলটি চীনের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলবে। কংগ্রেসে বিলটি পাশ হওয়ার পরপরই সাবেক স্পিকার সহ যুক্তরাষ্ট্রের আইনজীবীদের বিশেষ একটি প্রতিনিধি দল ভারতে দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন। এসব নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠছে। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পূর্ব প্রতিশ্রুতি অনুসারে দেশটিকে এক চীন নীতি অনুসরণের আহ্বান জানায় তারা। তিব্বত পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কারোরই কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না। বিকশমান অর্থনীতি, স্থিতিশীল সমাজ, যথাযথ নিরাপত্তা, স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার সুযোগ সবই আছে তিব্বতে। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি চর্চা সহ সকল আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, জাতিগোষ্ঠীগুলো নিজেদের মৌখিক ও লিখিত ভাষা চর্চা ও সংরক্ষণেরও স্বাধীনতা উপভোগ করছে। এত কিছুর পরও দালাই লামার নেতৃত্বে একটি অংশ তিব্বতকে চীন থেকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা চালাচ্ছে অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বেইজিং এ ধরনের অপচেষ্টা মানবে না। এটা সবারই জানা যে চতুর্দশ দালাই লামা মোটেই বিশুদ্ধ কোনো ধর্মীয় নেতা নন, বরং ধর্মের আড়ালে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালানো এক ব্যক্তি, যিনি বর্তমানে রাজনৈতিক আশ্রয় নিয়ে নির্বাসিত। আমরা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানাই তারা যেন চীনের স্বার্থকে শ্রদ্ধা করে এবং তিব্বত যে অতি সংবেদনশীল একটি বিষয় তা গুরুত্বের সাথে আমলে নেয়। তারা পূর্ব প্রতিশ্রুত এক চীন নীতির প্রেক্ষাপটে দালাই লামা চক্রের চীন বিরোধী মনোভাবকে বিচার করবে, এটি আমাদের প্রত্যাশা। একই সাথে তিব্বতকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায় এমন কোন গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা না বাড়াতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে সতর্ক করে দিয়েছে চীন। ওই অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব কমাতেই জাপান, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ন্যাটোর সামরিক সহায়তা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে বেইজিং। এমন পরিস্থিতিতে ন্যাটোকে সীমা অতিক্রম না করে পশ্চিমা দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হুঁশিয়ার করে দিয়েছে চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন। ৯ থেকে ১১ জুলাই আয়োজিত এ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে বিশেষ একটি চুক্তি স্বাক্ষর করবে ন্যাটো। মূলত এই অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব খর্ব করতেই এমন চুক্তির আয়োজন বলে মনে করা হচ্ছে।
ন্যাটোর এ ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছে বেইজিং। এটিকে উস্কানিমূলক তৎপরতা হিসেবে দেখছে তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ন্যাটো। বিভিন্ন ধরনের জোট গঠনের মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিকে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা না করে ন্যাটোর উচিত আঞ্চলিক একটি প্রতিরক্ষা জোট হিসেবেই কাজ করে যাওয়া। ইউরোপকে অস্থিতিশীল করে তুলেছে এই ন্যাটো। নতুন করে এশিয়া প্যাসিফিককে অস্থিতিশীল করার চেষ্টা চালানোর প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে ন্যাটোকে পক্ষপাত দুষ্ট আখ্যা দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাদের কারণে আজ বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে। বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ও স্নায়ুযুদ্ধের উত্তরসূরি হিসেবে ন্যাটো একদিকে নিজেদের আঞ্চলিক প্রতিরক্ষা জোট দাবি করে, অন্যদিকে তারা প্রতিনিয়ত নিজেদের সীমারেখা অতিক্রম করছে ও কর্তৃত্ব বাড়াচ্ছে। আদর্শগত পক্ষপাত থেকে সংঘাত উস্কে দিচ্ছে তারা। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এই মানসিকতা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 48 ঘন্টা না যেতেই ভারতের জম্মু ও কাশ্মীরে আবার জঙ্গি হামলায় নিহত হয়েছে অন্তত 5 সেনা সদস্য। আহত আরও 7 সেনার মধ্যে 6 জনের অবস্থায় গুরুতর। প্রতিরক্ষা মন্ত্রণালয় শক্ত প্রতিশোধের হুঁশিয়ারি দিলেও একে ফাঁপা বুলি বলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়। জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা থেকে 150 কিলোমিটার দূরের মাচেদি এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ির বহরে গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ করেছে জঙ্গিরা। হামলার পরপরই পাশের বনাঞ্চলে জঙ্গিরা পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ এ মোহাম্মদের সঙ্গে জড়িত কাশ্মীর টাইগার্স। এর আগে শনি থেকে রবিবার সেনা ও জঙ্গিদের পাল্টাপাল্টি হামলায় 2 সেনা ও 6 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। হতাহত সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষা দপ্তর। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল শক্তি নিয়ে আঘাত এনেছে ঘূর্ণিঝড় বেরিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটেছে প্রাণহানিও। এছাড়া বেরিলের তাণ্ডবে বিদ্যুৎহীন 27 লাখেরও বেশি মানুষ। বাতিল করা হয়েছে 1300-রও বেশি ফ্লাইট। মীর ফজলের আপডেট ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 27 লক্ষাধিক মানুষ। বাতিল করা হয়েছে 1300টিরও বেশি ফ্লাইট। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে এখন লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা টেক্সাসের জনজীবন। ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব টেক্সাসে আঘাত এনেছে। প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ঝোড়ো হাওয়া নিয়ে আঘাত হানা এই ঝড়ে 27 লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় সোমবার সকালে যখন বেরিল প্রথম টেক্সাসে আঘাত হানে তখন এটি একটি ক্যাটাগরি 1 হারিকেন হিসাবে সেখানে আছড়ে পড়েছিল, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। সমুদ্র পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন কোস্টগার্ড হিউস্টন বন্দর বন্ধ করে দিয়েছে। এছাড়া টেক্সাস সিটি, ফ্রিপোর্ট এবং টেক্সাসের গ্যালভেস্টন বন্দরও বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে টেক্সাসের সকল স্কুল। ঝড়ের তীব্র বাতাসের কারণে প্রয়োজনীয় কাজেও বের হতে পারছে না মানুষ। ঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 জন। বাড়ির ছাদ ভেঙে ও বাতাসের ধাক্কায় বিদ্যুৎ লাইনে চাপা পড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। টেক্সাসে আসার আগে ঘূর্ণিঝড় বেরিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জামাইকা, গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে। তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। নিহত হন অন্তত 11 জন। আমি মনে করি এটি প্রকৃতির আসল রূপ। এই ঝড় আমাদের বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি আসলে কে এবং তার ক্ষমতা কতখানি। এখানে আমাদের কোনো হাত নেই, ঝড় থামানোর কোনো উপায়ও নেই। মার্কিন পূর্বাভাস প্রদানকারী সংস্থা অ্যাকুওয়েদারের মতে চলতি জুলাই মাসে টেক্সাসের জন্য এই ধরনের হারিকেনের আঘাত বেশ কিছুটা বিরল। মূলত টেক্সাসের হিউস্টন শহর একটি নিচু উপকূলীয় শহর এবং এটি বরাবরই বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। দুর্যোগের সময় হিউস্টন এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 75 মাইল বা 120 কিলোমিটারে পৌঁছেছিল এবং ঝড়ো বাতাসের গতিসীমা ঘন্টায় 87 মাইল বা 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল বলে জানানো হয়েছে।
এছাড়া ঝড়ের সময় মুষলধারে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যাও দেখা দিয়েছে। মূলত যে সমস্ত এলাকায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে সেসব এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অবশ্য ঝড়টি এখন শক্তি হারিয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। ঝড়টি হিউস্টন অতিক্রম করার সময় লুইসিয়ানার কয়েকটি কাউন্টি সহ ঝড়ের গতিপথে থাকা টেক্সাসের আরও কয়েক ডজন কাউন্টিতে টর্নেডো সতর্কতাও জারি করা হয়েছিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 4000 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা পিরামিড ঘিরে রহস্যের যেন শেষ নেই। এমনকি এর দেয়ালে পাওয়া গেছে আধুনিক হেলিকপ্টার, সাবমেরিন ও বৈদ্যুতিক বাল্বের নকশাও। কিন্তু কিভাবে সম্ভব? বছরের পর বছর ধরে গবেষণার পরও এর কোনো কুল কিনারা পাওয়া যায়নি। মিশরের পিরামিডের অমীমাংসিত রহস্যগুলো নিয়ে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। মিশরের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল আকারের পিরামিডের দৃশ্য। আর আপনি কি জানেন 4000 বছর আগের এই পিরামিডের ভেতর পাওয়া গেছে বৈদ্যুতিক বাতি, হেলিকপ্টার ও সাবমেরিনের ছবি। আর এই পিরামিডের অবস্থানের সাথে মিল পাওয়া গেছে মহাকাশের 3টি বিশেষ নক্ষত্রেরও। এছাড়াও এসব পিরামিডের পেছনে লুকিয়ে আছে বহু অমীমাংসিত রহস্য। 4000 বছরেরও বেশি সময় ধরে দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পিরামিড। গবেষকরা প্রাচীন মিশরীয় সভ্যতাকে প্রধান 2টি ভাগে ভাগ করেছেন, ওল্ড কিংডম ও নিউ কিংডম যুগ। বেশিরভাগ গবেষকদের ধারণা পিরামিডগুলো নির্মিত হয়েছিল ওল্ড কিংডম যুগে। কিন্তু যে সময় কোনো প্রযুক্তি ছিল না, এমনকি ছিল না চাকাও, সে সময় কিভাবে এই পিরামিড নির্মাণ করেছিল প্রাচীন মিশরীয়রা? পিরামিডের নির্মাণশৈলী ও স্থাপত্য প্রক্রিয়া সবচেয়ে বেশি ভাবিয়েছে গবেষকদের। এত বছরের তুমুল গবেষণার পরও এর রহস্য পুরোপুরি উন্মোচন করা সম্ভব হয়নি। এই রহস্যের অন্যতম বড় অংশ হচ্ছে পিরামিড নির্মাণে ব্যবহৃত চুনাপাথর ও গ্রানাইট পাথরের টুকরোগুলো। যে পাথরখণ্ডগুলো ব্যবহার করা হয়েছে তার এক একটির ওজন 80 টনের মতো। আমরা রাস্তায় যে পিকআপ ট্রাকগুলো দেখি, এগুলোর ওজন হচ্ছে 3 টন, অর্থাৎ প্রায় 26টি পিকআপ ট্রাকের সমান ওজন ছিল এক একটি পাথরের ব্লক। এই ব্লকগুলো কিভাবে 400 ফুট উঁচুতে তোলা হলো তা এখনও নিশ্চিত নয়। এছাড়াও সে সময় এই ব্লকগুলোকে নিখুঁত ঘনক আকৃতিতে কাটা ছিল প্রায় অসম্ভব। বর্তমান সময়েও এমন নিখুঁত আকৃতির জন্য লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়। পিরামিডের আরও একটি রহস্য হচ্ছে এর উদ্দেশ্য। গবেষক ও সাধারণ মানুষের ধারণা ছিল হয়তো পিরামিড মিশরীয় রাজা ও উচ্চ পর্যায়ের সরকারি লোকেদের সমাধি। কিন্তু এমন অনেক পিরামিড পাওয়া গেছে যেখানে কোনো সমাধি বা মৃতদেহ পাওয়া যায়নি। ফলে এই ধারণাও ভেস্তে গেছে। শুধু তাই না, মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পিরামিডের অবস্থান ও অ্যালাইনমেন্ট পুরোপুরিভাবে মিলে যায় মহাকাশের বিভিন্ন বস্তুর সাথে। গিজার পিরামিড কমপ্লেক্সে যে 3টি পিরামিড রয়েছে তা হুবহু ওরিয়ন বেল্টের সাথে মিলে যায়। আর এ থেকে গবেষকরা ধারণা করছেন হয়তো প্রাচীন মিশরীয় সভ্যতা মহাকাশ গবেষণায় অনেক এগিয়ে ছিল। পাশাপাশি অনেকে এমন বিশ্বাসও করেন যে সে সময় ওরিয়ন বেল্ট নক্ষত্ররাজি থেকে আসা কোনো এলিয়েন নির্মাণ করেছিল এই পিরামিড। পিরামিডের ভিতরকার গঠনও সৃষ্টি করেছে বহু রহস্য। ভিতরে রয়েছে রাজার ঘর, রানীর ঘর সহ অনেক ঘর, আর এসব ঘরের পাশাপাশি রয়েছে বহু সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথে ও বিভিন্ন ঘরের দরজায় পাতা থাকে প্রাচীন মিশরীয় ফাঁদ। একটি অসাবধানতা কেড়ে নিতে পারে গবেষকদের প্রাণও। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে দেয়ালের গায়ে আঁকা আছে বিভিন্ন চিত্র ও নকশা, যার মধ্যে রয়েছে হেলিকপ্টার, সাবমেরিন, এমনকি বৈদ্যুতিক বাতির ছবিও। পিরামিড নিয়ে গবেষণা, আগ্রহ ও রহস্য দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। প্রাচীন মিশরীয় সভ্যতার এমন রহস্যময় নিদর্শন দেখে অনেকেই ধারণা করছেন হয়তো আমরাই আধুনিক সভ্যতা নয়, মিশরীয়রা হয়তো আমাদের মতো বা আমাদের চেয়েও বেশি আধুনিক সভ্যতা ছিল। তবে এসব প্রশ্নের উত্তর পেতে হয়তো লাগবে আরও বহু সময়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘর্ষ দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। উত্তর গাজা ও দক্ষিণ গাজার রাফা এবং খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের মধ্য গাজার দেইর আল বালা শহরে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওদিকে ইসরায়েলি কমান্ড পোস্টে মর্টার শেল দিয়ে হামলা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই যোদ্ধারা উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক যানও। উত্তর গাজা এবং দক্ষিণ গাজা উপত্যকার রাফা ও খান ইউনিস শহরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার গাজা শহরের উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের মধ্য গাজার দেইর আল বালা শহরে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয় তারা।
এর আগের দিন গাজার কেন্দ্রস্থল ও আশেপাশের একাধিক এলাকা থেকে বাসিন্দাদের পশ্চিম উপকূলীয় অঞ্চলে পালিয়ে যেতে বলে এ বাহিনী। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলার কারণে গাজা ভূখণ্ডের একাধিক স্থান থেকে হাজারো ফিলিস্তিনি দিক বেদিক হয়ে পালাচ্ছে। অপরদিকে গাজায় ইসরায়েলি কমান্ড পোস্টে মর্টার শেল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। এ সময় তারা ইসরায়েলি সামরিক যানবাহন বোমা হামলায় উড়িয়ে দেয়। দখলদার বাহিনীর সাথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্টের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডও। গাজায় প্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এছাড়া ইসরায়েলি সামরিক যানবাহনও বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে আল কাসাম ব্রিগেড। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৫ জন। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৮,১৯৩ ফিলিস্তিনি মারা গেছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৮৭,৯০০ জন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।